যখন কোনো একটা জনগোষ্ঠী একটা উন্নত জাতি তৈরি করার চিন্তা করবে, নিজেদেরকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার বা হওয়ার বাসনা করবে, প্রথমে তাদেরকে নিজেদেরকে সুস্থ হতে হবে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে। আজকে তরুণদের বিপদগামিতা কেউ অস্বীকার করতে পারছেন না। এক বাংলাদেশে তারুণ্য শক্তি টোটাল পপুলেশনের মধ্যে 1/4 এটা কিন্তু বিশ্বের অন্যতম একটা শক্তি, এটা পাওয়ার। এখন এই শক্তি যদি সঠিক পথে পরিচালিত না হয়, শক্তি তাহলে ক্ষয় হবে, শক্তি বিনাশ হবে, শক্তির অপব্যবহার হবে। যেমন ধরেন পারমাণবিক বোমা, পরমাণু একটা শক্তিশালী জিনিস, একটা উত্তম জিনিস, ভালো জিনিস, দরকারি। এটাকে বোমা বানিয়ে যদি মানুষের ক্ষতি করেন তবে শক্তিটার অপব্যবহার হলো। তো তারুণ্য শক্তিকে এখন নানান দিকে শক্তির অপচয় হচ্ছে, অবক্ষয় হচ্ছে। যেমন প্রথম আমি বলতে পারি, অপরাজনীতির ক্ষেত্রে গত কয়েক দশক থেকে আমাদের দেশের তরুণরা ব্যবহৃত হয়েছে। যেমন আজকে তরুণরা এই যে মব জাস্টিস আন্দোলন করছে অধিকার আদায়ের জন্য, স্বাধীনতার জন্য, স্বাধিকারের জন্য, সেটা ওই যে আমি তো শুরুতেই বললাম 52 সালে এই তরুণরাই কিন্তু রক্ত দিয়ে, জীবন দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করেছিলেন। আজকে যে কারণে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করছি জাতীয়ভাবে। কিন্তু আজকে 2025 সালে এসে দাঁড়িয়ে আমরা দেখছি তরুণদের মধ্যে ভালো কোনো আদর্শ ধারণ করার প্রবণতা নেই। আজকে তারা মব জাস্টিসে বিশ্বাস করছে বিশাল অংশ। যেমন উত্তরায় সেদিন দেখলাম একজন নারী তার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছেন, এত জোরে মোটরসাইকেল চালাচ্ছিল পাশ দিয়ে, তারা প্রতিবাদ করলেন। কথা বলল কেন? কোনো কথা নাই, তলোয়ার দিয়ে তাদেরকে কোপানো শুরু করে দিয়েছে। এই ঘটনা এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করে, সবার বয়স কিন্তু 15, 16, 17, 18, 21, 22, 23, এর বেশি না। এই যে কথায় কথায় ভাঙচুর, হামলা, আক্রমণ, কোপাকুপি, এটা মব কিলিং বা মব জাস্টিস। উত্তেজিত বেআইনি জনতা একত্রিত হয়ে একটা ঘটনা এক জায়গায় ঘটিয়ে দিচ্ছে। তো এটা হলো শক্তির অপব্যবহার। এই ধরনের মানসিকতা সম্পন্ন তারুণ্য শক্তি কোনোদিন বিশ্বের বুকে সেরা জাতি হিসেবে দাঁড়াইতে পারবে না, এটা নিশ্চিত করে বলা যায়। তাদের জন্য শরীরচর্চামূলক, আনন্দদায়ক, তাদের একত্রে তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার জন্য সেই স্কোপ থাকতে হবে। সেটার জন্য আমি মনে করি পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2 নাম্বার, আমাদের তারুণ্য শক্তি ব্যয়িত হচ্ছে কোথায়? উগ্রবাদী কর্মকাণ্ডে। এই যে উগ্রবাদী কর্মকাণ্ডে যেন তরুণরা ব্যবহৃত হতে না পারে, তাদের মনস্তত্ত্ব, মানসিকতা জাতির কল্যাণে যেন ব্যবহৃত হয়, সেটার জন্য তাদের জন্য এই ধরনের আয়োজনের খুবই প্রয়োজন রয়েছে। 3 নম্বরে, আমাদের তরুণদের ডিভাইস আসক্তি এবং মাদকের কালো থাবায় হাজারো লক্ষ পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে, হাজারো লক্ষ মায়ের বুক খালি হয়েছে, কত হাজার হাজার তরুণ এখন জেলখানায় ধুকে ধুকে মারা যাচ্ছে, কত তরুণ তাদের তারুণ্য শক্তি নিঃশেষ করে দিয়েছে এই মাদক এবং এই যে ডিভাইসের আসক্তি, যেটা এই ডিভাইসের মধ্যে তারা গেম খেলছে। গেম এক ধরনের জুয়া। এই গেম খেলে তারা তাদের তারুণ্য শক্তিকে শেষ করে দিচ্ছে। এখন এই মাদকতা থেকে, তাদের হতাশা থেকে তারা মাদকাসক্ত হয়। বিশ্বটা এখন নানান ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আজকে পুঁজিবাদী সুদভিত্তিক অর্থনীতি, অর্থব্যবস্থা, কিছু লোকের হাতে সম্পত্তি জমা হয়ে গেছে, কোটি কোটি, হাজার হাজার, ট্রিলিয়ন ডলারের মালিক তারা, অল্প কিছু লোক। আর অধিকাংশ মানুষ তাদের জীবন ধারণের জন্য দিন রাত পরিশ্রম করেও তারা জীবন ধারণ করতে পারছে না। ট্যাক্স প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। এমতাবস্থায় সামাজিক চাপ, অর্থনৈতিক আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সঙ্গতি করতে পারছে না। তো এই সমস্ত কারণে মানুষ হতাশ হয়ে পড়ছে। তরুণরা দেখছেন যে তাদের ফ্যামিলি নির্বাহ করার জন্য বাবা দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু কোনো স্বাচ্ছন্দ্যে ফ্যামিলি চলছে না। তাদের শিক্ষার অনিশ্চিত, তাদের চিকিৎসা হচ্ছে না, বৃদ্ধ পিতামাতার চিকিৎসা হচ্ছে না, বোনের বিয়ে দিতে পারছে না। এই যে নানান ধরনের অর্থনৈতিক চাপে, সামাজিক চাপে এবং প্রতিনিয়ত মহাযুদ্ধ হচ্ছে
এবং মিডিয়াগুলি পত্রিকা, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া খুললে হত্যা, গুম, মব কিলিং, মব জাস্টিস, ভাঙচুর, জ্বালাও পোড়াও এই ধরনের সংবাদ প্রতিনিয়ত তারা পাচ্ছে এবং ফেসবুকেও তারা দেখছে। এগুলির কারণে একটা ট্রমাটাইজ হয়ে যাওয়া, একটা মানসিক বিকারগ্রস্ত হওয়া, সোজা কথা, একটা চাপ সে পাচ্ছে, ঘুম হচ্ছে না তার। এই সমস্ত কিছু মিলিয়ে তখন সে আসক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন তার মনকে রিলিফ করার জন্য, স্ট্রেস রিলিফ করার জন্য, চাপকে মুক্ত করার জন্য সে তখন এই নানান ধরনের মাদক, ডিভাইস আসক্তি ইত্যাদিতে চলে যাচ্ছে। তাদের সামনে একটা আদর্শ উত্থাপন করতে হবে। একটা আদর্শ ছাড়া একটা শক্তিশালী জাতি হয় না। একটা ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ আদর্শ, যেটা দুনিয়া এবং আখেরাতের ব্যবস্থা থাকবে। তাকে এই জিনিসটা বোঝাতে হবে যে তুমি আল্লাহ তাআলার এক অসীম সৃষ্টি, তোমার ভেতরে এক অসম্ভব একটা প্রতিভা আছে, শক্তি আছে, জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, তোমার এনার্জি আছে, তুমি দুনিয়াকে দিতে পারো, সমাজকে দিতে পারো, তুমি তোমার ফ্যামিলিকে দিতে পারো, তোমার জীবনটাকে তুমি ইচ্ছে করলে ধ্বংস করে দিতে পারো, ইচ্ছা করলে তোমার জীবনটাকে তুমি স্বর্ণের মতো, তুমি হীরার জীবন করতে পারো, সোনালী জীবন করতে পারো। যে তার সামনে এখন দুটি রাস্তা, একটা হলো সরল পথ, একটা হচ্ছে বক্র পথ, একটা হচ্ছে ডান দিক, একটা হচ্ছে বাম দিক, একটা হচ্ছে সত্যের পথ মানে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ, আর একটা হচ্ছে মিথ্যার পথ, ধ্বংসের পথ, অকল্যাণের পথ, ইবলিসের পথ, আর একটা হচ্ছে আল্লাহর দেখানো পথ। এই দুটি রাস্তা তার সামনে পরিষ্কার হতে হবে এবং তাকে এই সরল পথে, সত্যের পথে, মুক্তির পথে, মানবতার কল্যাণকামী পথে তাদেরকে পরিচালিত করার জন্য সর্বপ্রথম তাকে একটা আদর্শ শিক্ষা দিতে হবে। আদর্শটাই তাকে তার মানসিক অবস্থার পরিবর্তন করবে। চিন্তা করতে সে উদ্বুদ্ধ হবে যে না, আমি আমার জীবনটাকে আমি ধ্বংস করতে পারি না, আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আমাকে এই দুনিয়াতে সুস্থ থাকতে হবে, নিরোগ থাকতে হবে, সুস্থ চিন্তা করতে হবে, আমার দেহটা সুগঠিত হতে হবে, তবে আমি সমাজকে কিছু দিতে পারবো, আমি মানব জাতিকে কিছু দিতে পারবো। তা না হলে আমি মানব জাতির জন্য একটা বোঝা হয়ে যাব, একটা বার্ডেন হয়ে যাব। 2 নম্বরে আদর্শের উপরে তাকে ঐক্যবদ্ধতা শিক্ষা দিতে হবে। আজকে আমাদের এই খেলার যে প্রতিপাদ্য বিষয় যে রান ফর ইউনিটি, ঐক্যবদ্ধ করার জন্য তোমরা দৌড়াও, তোমরা অ্যাক্টিভিটি করো, তোমরা কাজ করো, কিন্তু ঐক্য থাকো। এই জন্য পবিত্র কোরআনে ঐক্যের কথা বারবার বলা হয়েছে। এটা প্রাকৃতিক সূত্র, ঐক্যবদ্ধ হবেন, বিজয় লাভ করবেন। ঐক্যবদ্ধ করার পর তাদেরকে একটা ডিসিপ্লিন শিক্ষা দিতে হবে, একটা সঠিক নেতৃত্বের আন্ডারে তাদেরকে এই ধরনের মোটিভেশনাল কার্যক্রম পরিচালিত করতে হবে। তখন তারা একটা সংগ্রাম করার মানসিকতা তাদের সৃষ্টি হবে। সেটা কি? মানবতার কল্যাণ, মানুষের মুক্তি। অলরেডি অনেকে আশঙ্কা করছেন তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আশঙ্কা। আমাদের আঞ্চলিক শক্তিগুলি আমাদের রাষ্ট্রের আশেপাশে, যেটা আপনারা জানেন, তারা আমাদের এই দেশের উপরে একটা প্রভাব সৃষ্টি করার জন্য পরিকল্পনা করছে, যাকে অন্যরা সমালোচনার ভাষায় বলতে পারেন ষড়যন্ত্র করছে। যাই হোক, দ্বিতীয়ত আন্তর্জাতিক পরাশক্তিধর রাষ্ট্রগুলি তারা কিন্তু চেষ্টা করছে যে এই অঞ্চলে একটা প্রভাব সৃষ্টি করার জন্য। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক নানান দিক থেকে এই জায়গাটা তাদের খুব এখন গুরুত্বপূর্ণ। তারা এটাকে স্টাডি করেছে। এখন তারা এখানে প্রভাব সৃষ্টি করার জন্য তারা টাকা ঢালবে, তাদের কূটনৈতিক প্রজ্ঞা ব্যবহার করবে, রাজনৈতিক কৌশল ব্যবহার করবে, সব কিছু করবে। এমত অবস্থায় আমাদের এখন কি করণীয়? আমি আজকে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের এই আয়োজনের থেকে আমি বলতে চাইব তরুণদেরকে, আগামী দিন রাষ্ট্র তোমরা পরিচালনা করবে, দুনিয়াকে তোমরা পরিচালনা করবে, তোমরাই তো করবে। কিন্তু মনে রাখিও, একটা বাংলা কথা আছে, ইঁচড়ে পাকা। ইঁচড়ে পাকা কিন্তু ভালো না। তুমি এখন নিজেকে তৈরি করো। প্রথমত তুমি জ্ঞান অর্জন করো, জ্ঞান ছাড়া তুমি দুনিয়াতে চলতে পারবে না। জ্ঞান হলো বড় শক্তি। দ্বিতীয়ত তোমার শরীরকে ঠিক করো, সুস্থ করো, গঠন করো, তোমার সুঠাম দেহ তৈরি করো, নাহলে কিছুই করতে পারবে না। তৃতীয়ত তোমার চরিত্র হাসিল করো। চরিত্র, তোমার কিছু অ্যাট্রিবিউটস লাগবে, কিছু ক্যারেক্টার লাগবে, গুড ক্যারেক্টার। কোরআনে 2টা শব্দ আছে, আমলের সালে, আমলের সাইয়া। ভালো আমল, ভালো কাজ, অর্থাৎ চরিত্র লাগবে, ঐক্যের চরিত্র। একজনকে কথা শোনা, বয়োজ্যেষ্ঠকে সম্মান করা, একজনের কথা মানা, আনুগত্য করা, জাতির কল্যাণের জীবন সম্পদ উৎসর্গ করে দেওয়ার প্রেরণা, অর্থাৎ স্বার্থপরতার ঊর্ধ্বে ওঠা,
যেগুলো মোমেনের সংজ্ঞার মধ্যে আছে। এই যে চরিত্র লাগবে, এই চরিত্র ছাড়া তুমি খালি জ্ঞানী হলে হবে না। আগামীদের নেতৃত্বের জন্য তুমি নিজেকে প্রস্তুতি নেবে, নেতৃত্ব দেবে তুমি ব্যবসা বাণিজ্যে, সরকার পরিচালনায়, আন্তর্জাতিক ক্ষেত্রে, কূটনীতিতে, রাজনীতিতে, সেনাবাহিনীতে, পুলিশ ডিপার্টমেন্টে, সকল জায়গায়। এখনই তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, এখনই তুমি যদি সরকার পরিচালনার জন্য অস্থির হয়ে যাও, তো তুমি কি নিস্ত্রে পাকা? তোমার কিন্তু পূর্ণাঙ্গতা আসে নাই। ভুল করবে, অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, যেতে পারবে, সমস্যা নেই। তোমাকে হাতছানি দিয়ে ডাকছে দুনিয়া, দুনিয়া তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমি তরুণদেরকে বলতে চাই, তোমরা অস্থির হইও না, তোমরা দিশেহারা হইও না, তোমরা পথ হারিও না। আসুন আমরা একটা সভ্যতা নির্মাণ করি, আমরা এমন কিছু উদ্যোগ নেই, আমরা এই তরুণদেরকে রক্ষার জন্য, তাদেরকে তৈরি করার জন্য পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন যে আয়োজন করছেন, সে আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সর্ব অবস্থায় তাদেরকে সহযোগিতা করব, সাহায্য করব। মানুষের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিগত দিক অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে মানুষের, কিন্তু মানবতার, মানবাধিকারের, মানবিকতার, সহযোগিতার, সহমর্মিতার, ঐক্যের, ভ্রাতৃত্বের, রুহামার, এই যে ভালোবাসার অভাব, ক্রাইসিস, মহামারী দুনিয়াতে সৃষ্টি হয়েছে। তাহলে এই যে একদিকে বস্তুগত উন্নতি হলো, এটা ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডভান্সমেন্ট আমরা বলতে পারি, ডেভেলপমেন্ট, কিন্তু মানুষ হিসেবে তার আধ্যাত্মিক প্রাণী হিসেবে তার অধপতন হয়েছে, মানবতার অধপতন হয়েছে। এখন এই যে ব্যালেন্স করাটা, হ্যাঁ, একদিকে আমাদের স্বাচ্ছন্দ্য জীবন লাগবে, আমাদের বস্তুগত ডেভেলপমেন্টও করতে হবে, ওকে, অস্বীকার করার জন্য নাই। পাশাপাশি আমাকে মানুষ হিসাবে মানব সমাজে বসবাস করার মতো সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করার জন্য একটি সমাজ লাগবে, একটি সুস্থ সমাজ লাগবে, একটি ভারসাম্যপূর্ণ সমাজ লাগবে, একটা ঐক্য, শৃঙ্খলার, আনুগত্যের সমন্বয়ে, পরস্পর সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা, দয়া, মায়া, করুণা ইত্যাদির উপরে নির্ভরশীল একটা সমাজ লাগবে। তো এই দুইটা জিনিস যখন একত্রিত হবে, তখন সেটা হবে পরিপূর্ণ একটা মানব সমাজ। তো এই সমাজটা নির্মাণ করবে আমাদের তারুণ্য শক্তি, আমাদের তরুণরা। আগামী দিন এই বাংলার দামাল ছেলেরা, বাংলার তারুণ্য শক্তি, জ্ঞানে বিজ্ঞানে আমি বিশ্বাস করি, যদি তারা নিজেদের শক্তিকে সুসংগত করতে পারে, যদি তারা সাধনা করতে পারে, সাধনা, ধ্যান, কোরআনে শব্দ আসছে সবর, পারসিভিয়ারেন্স, লক্ষ্যের প্রতি অবিচল, ধ্যান, সাধনা, এটা করার জন্য তাদের জ্ঞান হাসিল করা, যদি তারা জ্ঞান হাসিল করতে পারে, সঠিক আদর্শ ধারণ করতে পারে এবং ইস্পাত কঠিন একটা ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে পারে, তারা ডিসিপ্লিন হতে পারে, ওই হুজুগ এবং গুজবে কান দিলে হবে না, যার যেমন খুশি করলে হবে না, বেআইনি কর্মকাণ্ড করলে হবে না, মাদক, তারপরে হলো অশ্লীলতা, নিজেকে ডুবিয়ে দিয়ে নিজের জীবন শেষ করে দিলে হবে না, সেগুলো করলে উন্নত জাতি হওয়ার সম্ভাবনা নাই। তাহলে যদি ঐক্যবদ্ধ হতে পারেন, যদি একজন সত্যনিষ্ঠ নেতৃত্বের আন্ডারে যদি জাতিটা সুসংগঠিত করতে পারেন, ইনশাআল্লাহ আমি হলফ করে বলতে পারি, এই বাংলার ছেলেরা একদিন, ছেলেরা মেয়েরা একদিন জ্ঞানে বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, শৃঙ্খলায়, ঐক্যে, ভদ্রতায়, বিনয়ে, সভ্যতায়, পরিষ্কার পরিচ্ছন্নতায়, স্বাস্থ্য ঘটনে, সকল দিক থেকে একদিন দুনিয়াকে লিড দিবে, ইনশাআল্লাহ দুনিয়াকে লিড দিবে। আমি সেই সম্ভাবনা এই তারুণ্য শক্তির মধ্যে দেখতে পাচ্ছি। যারা এই বাংলার মাটিকে সমৃদ্ধ করতে পারে, তারা দুনিয়াকে সমৃদ্ধ করতে পারবে ইনশাআল্লাহ। আমি সেটা দেখতে পাচ্ছি, সেটা সামনে আছে, সেই ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে। কাজে মনকে বড় করতে হবে, কখনো হতাশার কোনো জায়গা নাই, হতাশা মৃত্যুতুল্য। আল্লাহ কোরআনে বলছেন যে হতাশ হবে না, নিরাশ হবে না, তুমি বিজয়ী হবে যদি মোমেন হও, তাহলে আল্লাহ তোমার সাথে থাকবেন। কিন্তু সেটার জন্য লাগবে চরিত্র, শারীরিক ফিটনেস, মানসিক স্থিরতা এবং আধ্যাত্মিক পরিশুদ্ধতা। আত্মার মধ্যে যদি হিংসা থাকে, অহংকার থাকে, অন্যের ক্ষতি করার অসুস্থ ইচ্ছা থাকে, তাহলে সেই আত্মা কোনোদিন ভালো কিছু করতে পারে না। মাসেল ম্যান হলেও কিন্তু এটা সমাজের জন্য ক্ষতিকর।
তাইলে এই আত্মার জন্য, পরিশুদ্ধতার জন্য লাগবে একটা সঠিক আদর্শ, ঐশ্বরিক আদর্শ, একটা ঐশী আদর্শ। সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দ্বিতীয়ত লাগবে হলো সুস্থ শরীর, সুঠাম দেহ। এখন তো রোগের ডিব্বা, ডিব্বা বলে না, ডিপু, ডিব্বা। কেন? খাদ্যে ভেজাল। রোগ হবে না তো কি হবে? অসুস্থ প্রতিযোগিতা, ষড়যন্ত্র, মিথ্যা, ছলনা, ঘুষ, দুর্নীতি, প্রতারণা সর্ব জায়গায়। এগুলি তার শরীরের মধ্যে প্রভাব পড়ে, মনের মধ্যে প্রভাব পড়ে। এজন্য শরীর এখন সুঠাম নয়, কারণ ঢাকা রাজধানীর মধ্যে খেলার মাঠ সংকুচিত। এখানে বাণিজ্যিক চিন্তা করছেন সবাই, লক্ষ লক্ষ গাছ কেটে দিয়ে বাড়ি বানাচ্ছেন। এক একটা গাছ হচ্ছে এক একটা অক্সিজেন সিলিন্ডার। কত হাজার কোটি টাকা দিয়ে আপনি অক্সিজেন দিয়ে আপনি সারা জীবন বেঁচে থাকবেন। অক্সিজেন না হলে প্রাণ শক্তি নিঃশেষ হয়ে যায়। আপনার হার্টের দুর্বলতা, আজকে বলা হচ্ছে ঢাকা শহর বিশ্বের অন্যতম একটা দূষিত শহর। অল্প বয়সে 42, 43, 35, 36 বছর বয়সের মানুষ হার্ট অ্যাটাক করে হঠাৎ করে মারা যাচ্ছে। কঠিন কঠিন রোগ সৃষ্টি হয়েছে, কারণ অসুস্থ আবহাওয়া, সুস্থ নয়। এই জন্য লাগবে সুস্থ শরীর, নিরোগ দেহ, সুঠাম দেহ। সেটার জন্য প্রয়োজন হচ্ছে এই যে খেলাধুলা, এই সমস্ত কিছুর আয়োজন, শরীরচর্চামূলক অনুষ্ঠান। তৃতীয়ত মানসিক স্থিরতা। আমার মন থাকতে হবে স্থির, ধীর। আমি কি চিন্তা করব? চিন্তা দুই প্রকার, সুস্থ চিন্তা, অসুস্থ চিন্তা। এই সুস্থ চিন্তার জন্য লাগবে মানসিক স্থিরতা। মানসিক স্থিরতার জন্য তাকে আবার নানান ধরনের তার এবাদত বন্দেগী করবে তার, এবং সে সুস্থ বিনোদনের ব্যবস্থা থাকতে হবে। তার ফ্যামিলির জীবনটাও কিন্তু একটা বিনোদন। খালি বিনোদন বলতে গান, বাদ্য, নাচ, এটাই বিনোদন? এটা আমাদের সংজ্ঞাটা ভুল। ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মা বাবা, পরিবেশ, প্রতিবেশী, সকল কিছু মিলিয়ে ফ্যামিলি একটা বিনোদনের জায়গা। তো ফ্যামিলি তো ভেঙে গিয়েছে, ভেঙে দেওয়া হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশনগুলোকে অনুসরণ করতে করতে। তো এজন্য মানসিক স্থিরতা লাগবে। তো মানসিক স্থিরতা না হলে আপনি সুঠাম দেহ দিয়ে কিছু করতে পারবেন না। কি করবেন, কি করবেন না, কি উচিত, কি অনুচিত, এই উচিত অনুচিতের জ্ঞান, এটাই হলো মানসিক সুস্থতা। সেটার জন্য লাগবে আপনার ওই যে আমি বললাম সঠিক আদর্শ এবং সংস্কৃতির পরিবেশ, সংস্কৃতির বিকাশ। খেলাধুলা কিন্তু আমাদের ইসলামে কিন্তু হারাম নয়। ইসলামে হারাম করা হয়েছে কোনটা? অশ্লীলতা। 2 নম্বরে অবৈধ কি? আল্লাহর নাফরমানি করা, শিরিক কুফর করা। 3 নম্বরে অবৈধ কি? জুয়া, মাদক, এগুলি অবৈধ। ঘুষ, দুর্নীতি, এগুলি অবৈধ। হানাহানি, এগুলি অবৈধ। তাহলে সুস্থ দেহ তৈরির জন্য, সুস্থ জাতি গঠন করার জন্য খেলাধুলা অবৈধ নয়। কিন্তু খেলাধুলার মধ্যে যদি জুয়া চলে, জুয়ার লেনদেন হয়, অবৈধ টাকার লেনদেন হয়, হানাহানি হয়, অসুস্থ কম্পিটিশন হয়, অর্থাৎ শত্রুতা সৃষ্টি হয়, সেটা অবশ্যই পরিত্যাজ্য, সেটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে অবৈধ বা হারাম হবে। কিন্তু যেটা ঐক্য সৃষ্টি করে, নেতৃত্ব সৃষ্টি করে, দম বৃদ্ধি করে, স্বাস্থ্য গঠন করে, বাবা মায়ের 10 ফ্যামিলি, 10 ভাই বোন এখানে একত্রিত হয়েছেন, তাদের মধ্যে একটা ঐক্য চেতনার সৃষ্টি করছে, ভ্রাতৃত্বের সৃষ্টি করছে, এই ধরনের খেলাধুলা হারাম নয়, বরং এটাকে আমি মনে করি উৎসাহিত করা উচিত। আমাদের ইসলামে এটাকে উৎসাহিত করা হয়েছে। খেলা যারা অংশগ্রহণ করেছেন আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আর যারা আয়োজন করেছেন, যারা ভলান্টিয়ার ছিলেন, আমি শুরুতেই বলেছি, তাদেরকেও আমি স্পেশাল থ্যাঙ্কস। কারণ আপনারা কষ্ট না করলে এই আয়োজন সম্পন্ন হতো না। এবং যারা অর্থায়ন করেছেন, ফাইন্যান্স করেছেন, অর্থনৈতিক সহযোগিতা করেছেন, আপনাদের এই দান, এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা একটা ভালো কাজে দান করলেন। এই ধরনের দানের হাতকে সবসময় সম্প্রসারিত করবেন, প্রসারিত রাখবেন, সংকুচিত করবেন না। আর অন্য অন্য যারা আছেন অতিথি, আপনারা দেখতে আসছেন, অভিভাবক, গার্ডিয়ান, আপনাদের সবাইকে আমি আবারও সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই জাতির কল্যাণে কাজ করতে পারি, এই ধরনের উদ্যোগ যেন আমরা নিতে পারি, আমরা যেন সুস্থ থাকি, আমাদের পরিবারের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের মানুষদের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। এই কামনা করে, এই কথা বলে আমি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সকলের ইজ্জত, সম্মান আল্লাহর কাছে আল্লাহ যেন প্রতিষ্ঠিত করেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।